আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল জ্ঞানমূলক ও অনুধাবনমূলক ক্লাসের আজকে আমরা আইসিটির প্রথম পত্রের সুপার স্পেশাল 7 নাম্বার লেকচার উপস্থিত। তো আজকে স্পেশাল 7 নাম্বার লেকচার আমরা বেশ কিছু আমাদের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে ব্যাখ্যা শুরু করব। তো আমরা চলো ক্লাস শুরু করি। তো আমরা বিগত ক্লাসগুলোর মতোই আজকের ক্লাসও বেশ কিছু নতুন নতুন জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। আর আমাদের চেষ্টা করতে হবে এই যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো যাতে আমাদের সুন্দরভাবে একবারে পয়েন্ট টু পয়েন্ট লেখা হয় পরীক্ষার সময়। আমি তোমাদের টিপসগুলো দিচ্ছি কিভাবে লিখতে হবে ক এবং খ প্রশ্নগুলো, এবং সেই মোতাবেক তোমরা কাজ করার চেষ্টা করবা। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018 সালে আসা প্রশ্ন। আর এই প্রশ্নটা আমি যখন এইচএসসি পরীক্ষা দিই সেই সময়ে আসা প্রশ্ন। ঢাকা বোর্ড 18 সালে আসা প্রশ্ন। আমি এইচএসসি 18 ব্যাচ ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি। তো চলো আমার এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিয়েই তোমাদের আজকে পড়ানো শুরু করি। প্রথম প্রশ্ন, টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন কাকে বলে? তো আমরা যদি স্ক্রিনটা দেখতে পাই আমাদের উত্তরটা হচ্ছে এরকম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাই হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে একটা চিকিৎসা সেবার প্রয়োগ করার পদ্ধতি। সাপোজ গ্রাম অঞ্চলে যে সকল মানুষরা থাকে বসবাস করে তারা কিন্তু শহর অঞ্চলের যে ভালো ভালো ডাক্তার তাদের ট্রিটমেন্ট নিতে পারে না, কারণ গ্রাম অঞ্চলে তেমন ভালো ডাক্তার পাওয়া যায় না, শহর অঞ্চলে মূলত ডাক্তার বেশি থাকে। তো একজন গ্রামের যে রোগী বা গ্রামের যে মানুষ তারা চায় যে ভালো ভালো ডাক্তার দেখাবে। তো কিভাবে সম্ভব? এই টেলিমেডিসিনের মাধ্যমে শুধু সম্ভব, কারণ সশরীরে ঢাকায় এসে ডাক্তার দেখিয়ে আবার গন্তব্যে ফিরে যাওয়া অনেক কষ্টকর, অনেকটা টাকার পয়সার ব্যাপার স্যাপার আছে, অনেকটা সময় সাপেক্ষ। তো এই জন্য আমাদের ইন্টারনেট ভিত্তিক যেই চিকিৎসা সেবা সেটা হচ্ছে কি টেলিমেডিসিন। অর্থাৎ ঢাকা থেকে একজন ডাক্তার গ্রাম অঞ্চলে যে অসুস্থ রোগী তার কাছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে চিকিৎসা সেবা প্রদান করবে তার নামে হচ্ছে কি টেলিমেডিসিন। তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের আইসিটি বা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো রোগীর চিকিৎসা করা হচ্ছে টেলিমেডিসিন। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে খ নাম্বার, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। বুঝিয়ে লেখো। কৃত্রিম বুদ্ধিমত্তা একরকম কি এক্সপার্ট সিস্টেম। তো দেখি আমাদের এখানে কি বলছে। তো আমরা এখানে প্রথমত যে কথা লিখব যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ আমরা জানি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রযুক্তি সেটাকে সংক্ষেপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এআই প্রযুক্তি। তো এই এআই প্রযুক্তিটা কিন্তু মানুষের চিন্তা ভাবনাটাই কিন্তু যন্ত্রের মধ্যে নিয়ে যাওয়ার সিস্টেম, এটা মনে রাখবা। অন্যদিকে এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ। এক্সপার্ট সিস্টেম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাতে আমরা একটা প্রয়োগ করতেছি। একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। আসলে চিন্তা করো একটা বিষয়, তুমি যখন একটা অঙ্ক করতেছো বা একটা প্রবলেমের ফেস করছো, সেই প্রবলেম সমাধান করার জন্য তোমার ব্রেন কিন্তু অনবরত চেষ্টা করে সমাধান খোঁজার, যে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে, কোন উপায় সমাধান করতে হবে, কীভাবে সমাধান করলে সহজ হবে। এই যে মানুষের ব্রেন চিন্তা করতে পারে, একটা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে, এটা কিন্তু মানুষ মস্তিষ্কে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে একটা বিষয় নিয়ে চিন্তা করা, গবেষণা করা, প্রবলেম সমাধানের চেষ্টা করা। তো এটা কিন্তু কোনো যন্ত্রের পক্ষে নিজ থেকে তৈরি হওয়াটা সম্ভব না, কারণ একটা যন্ত্র মেশিন তার কোনো জীবন নাই, সে কিন্তু মানুষের কন্ট্রোলে, মানুষ যেভাবেই তাকে চালাবে সেভাবেই চলবে, যেমন রোবট চিন্তা করতে পারো। তো এই যে আমাদের যে মানব মস্তিষ্কের নিজ থেকে চিন্তা করা, নিজ থেকে সমস্যা সমাধান করা বা নিজ থেকে একটা কাজ করার যে একটা উদ্যমতা, একটা কি বলা যায়, একটা সক্ষমতা, এটা কিন্তু কোনো যন্ত্রের নিজের পক্ষে পসিবল না। আমার কথা কি বুঝতে পারছো যা বলছি? অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। রেসপন্স করো, সবাই একটু কথা বলো।
আমি যেটা বললাম কথাটুকু খেয়াল লেখা উত্তর দিও। এই যে আমি বললাম যে আমাদের যে কাজ করার দক্ষতা, চিন্তা করার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, এটা আমাদের নিজ থেকে আমরা চিন্তা করে করি সলভ করি যে কোনো সমস্যা, কিন্তু যন্ত্রের নিজের পক্ষে এটা আসলে পসিবল না। একটা যন্ত্রের নিজের পক্ষে নিজ থেকে তো চিন্তা করা, নিজ থেকে প্রবলেম সমাধান করা, এটা কিন্তু তার নিজের পক্ষে পসিবল না। এই কথাটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, বাকি রেসপন্স করো। ইতি বড়ুয়া, সোহান, আফরিনা, অর্পিতা, রিয়াদুল, রুদ্র, তামান্না তো বলতেছো। একটু রেসপন্স করতে হবে সবাইকে। তোমরা কি বুঝতেছো আমার কথা? একটু কথা বলো। আচ্ছা, রেসপন্স করতে হবে তো, চুপচাপ থাকলে চলবে না। তো এখন কথা হচ্ছে এই যে একটা যন্ত্রের পক্ষে নিজ থেকে চিন্তা করাটা সম্ভব না, কিন্তু একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে প্রযুক্তি যদি ওই যন্ত্রের মধ্যে প্রয়োগ করা যায়, তাহলে মানুষের মতো সে যন্ত্র কি করবে? চিন্তা করবে, গবেষণা করবে, প্রবলেম সলভ করবে। আর সেইটা হচ্ছে এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওয়ালাইকুম সালাম, ফাতেমা জয়েন করছো, থ্যাংক ইউ। তো এই যে কথাটা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা একটা সিস্টেম, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যদি কোনো যন্ত্রের মধ্যে তুমি সেট করতে পারো, তাহলে সেই যন্ত্র তোমার মোতাবেক, তোমার মতো চিন্তা করবে, তোমার মতো গবেষণা করবে, তোমার মতোই নিজ থেকে কোনো সমস্যার সমাধান করে দিবে, আমাদেরকে শিখাইতে হবে না। তো এটা হচ্ছে সেই বিষয়টা। এক্সপার্ট, এক্সপার্ট একটা সিস্টেম, যে সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে। আমার কথা কি বুঝতে পারছো বিষয়টা? একটু কথা বলো। আচ্ছা, এবার এবার বলতেছে যে এটি একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করা দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা একত্রে ধারণ করে। এই সিস্টেমে কম্পিউটারকে বিশাল তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করা হয়, যাকে নলেজ বেস বলে। কারণ কম্পিউটারের মধ্যে বিশাল তথ্যের ভাণ্ডার না থাকলে এটা কাজ করে না। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। দেখছো কীভাবে বলছে? উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করা হয়, এক একটা উপাদান। এগুলোর মাধ্যমে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করা হয়। কম্পিউটার কিন্তু এমনিতে কৃত্রিম বুদ্ধিমত্তা পাওয়া যায় না, সৃষ্টি করা হয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা এক বিশেষ ধরনের এক্সপার্ট সিস্টেম। আসলে আমাদের এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে তৈরি হবে যন্ত্রের মধ্যে, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, গবেষণা করে মানুষকে সেট করে দিতে হয়। এত কষ্ট করার পর সেট করার বিষয়টাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আফসামিনা চলে গিয়েছিল, জয়েন করছো, থ্যাংক ইউ। দেখো কথাটা বুঝতে পারলা কিনা, যে অনেক কষ্টের পর সেট করা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা যন্ত্রের মধ্যে, এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমের একটা অংশ। এই হচ্ছে ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলকটা আমাদের নতুন ছিল, তা আমরা একটু চিন্তা করে গবেষণা করতে চেষ্টা করলাম। মোটামুটি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, সবাই একটু কথা বলো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু স্পিকার অফ রাখি, সবাই স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকার অফ রেখে ক্লাস করবো আমরা। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী, এটার মুখস্থ করব। এর পরবর্তী যে প্রশ্ন, এটা আমাদের আসছে 18 সালেই, তবে অন্য বোর্ড পরীক্ষা, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, 18 সালে আসা প্রশ্ন। চলো শুরু করি। রোবোটিক্স কি? এটা আমরা অনেক আগে পড়ছি, এটা লাগবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা আমরা কিন্তু অলরেডি জানি, তারপরেও আমরা এটা ব্যাখ্যা করব। এটা একটা নতুন টাইপের প্রশ্ন, আমরা দেখি, শুরু করি। কৃত্রিম বুদ্ধিমত্তাটা ব্যাখ্যা করতে বলছে, সংক্ষেপে ব্যাখ্যা করি আমরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। আসলে এখানে আমার জ্ঞানমূলকে এক কথায় বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবা, কিছু কিছু অনুদানের প্রশ্ন থাকবে যেখানে জ্ঞানমূলক বলতে হয় না বা বলার মতো কোনো অ্যান্সার নাই। যেমন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাখ্যা বলতে বলছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে তো আমরা জানি, কৃত্রিম বুদ্ধিমত্তা একটা প্রযুক্তি, এটা তো একটা নির্দিষ্ট প্রযুক্তি, তাই না? তো এই প্রযুক্তিটা আসলে ক নাম্বারের জন্য এক কথায় বলতে হবে যে উদ্দীপকের প্রযুক্তিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এরকম প্রশ্ন কিন্তু আসলে না। বা উদ্দীপকের প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উদ্দীপকের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স, এরকম কোনো আমাদের উদ্দীপকে এরকম কোনো প্রশ্ন করে নাই যে উদ্দীপকের প্রযুক্তিটি ব্যাখ্যা করো, এরকম কিছু বলে নাই। আমাদের সরাসরি বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো, তার মানে নামই দেওয়া আছে। যখন একটা উত্তরের
একটা প্রশ্ন উত্তর করার জন্য একটা টপিকের নামই দিয়ে দিবে, সেক্ষেত্রে আমার জ্ঞানমূলক অংশ লেখার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছো? একটু কথা বইল। যখন উত্তরটা করার জন্য আমার ওই নামটা লেখা আছে, তখন জ্ঞানমূলকের জন্য নাম লিখতে হবে না। যদি বলতো এটা কোন প্রযুক্তি, সেক্ষেত্রে বলতাম কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা ভার্চুয়ালিটি অথবা রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, যে কোনো একটা বিষয়, সেক্ষেত্রে ব্যাখ্যামূলকের জন্য কনং জ্ঞানমূলক বলতাম। কিন্তু এখানে বলার প্রয়োজন নেই, এখানে সরাসরি আমরা ব্যাখ্যা করে দিব। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। বুদ্ধিমত্তা বা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে, কিন্তু জড়বস্তুর নেই। দেখছো, আমরা কিন্তু একটু আগে ব্যাখ্যাগুলো করছি। চিন্তা করা, গবেষণা এগুলো আছে প্রাণীর, কিন্তু কোনো জড়বস্তু, কোনো যন্ত্রের নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন প্রচেষ্টায় যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সম্ভব হয়েছে। আমরা ম্যানুয়ালি জানি যে কোনো যন্ত্রের নিজ থেকে চিন্তা করার ক্ষমতা বা দক্ষতা নেই, কিন্তু বিজ্ঞানীরা শত বছরের চেষ্টায় এটা সাফল্যভাবে প্রমাণ করতে পারছে যে হ্যাঁ, যন্ত্রের মধ্যেও নিজ থেকে নিজ থেকে চিন্তা করা, নিজ থেকে গবেষণা করার ব্যবস্থা তৈরি করা যায়। এটা প্রচুর গবেষণা চেষ্টার পর, শত বছর চেষ্টার পর বিজ্ঞানীরা কি হয়েছে, সাকসেস হয়েছে। আর সেটা হচ্ছে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম মানে আমরা জানি তৈরি করা, বুদ্ধিমত্তা মানে হচ্ছে কি জ্ঞান, কৃত্রিমভাবে যে জ্ঞান তৈরি করা হয় সেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুত পক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকেই বোঝায়। কথা কি বুঝতে পারছো এতটুকু? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মূলত যন্ত্রের বুদ্ধিমত্তাটাকে বোঝানো হচ্ছে, এটা আমরা জানি। অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র, বিশেষ করে যন্ত্র বলতে কম্পিউটারকে বোঝানো হচ্ছে। যেমন কম্পিউটার কী ধরনের সিদ্ধান্ত নিবে, তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। সাপোজ একটা দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা মোকাবেলা করার জন্য একটা কম্পিউটার কিভাবে তার ব্রেনটাকে সেট আপ করবে, বা সেই দুর্ঘটনা কীভাবে সলভ করবে, দুর্ঘটনার পরিবেশ কীভাবে মোকাবেলা করবে, এই বিষয়গুলো যখন কম্পিউটার নিজ থেকে চিন্তা করে, গবেষণা করে এবং সমস্যার সমাধানের উপায় বের করার চেষ্টা করে, সেটাই হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। উদাহরণ হিসেবে রোবটের কথা বলা যায়। রোবটের বুদ্ধি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যখন দেখি আমাদের আশেপাশে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, আমরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ি সেই দুর্ঘটনায় যারা আহত হয় তাদেরকে রক্ষা করতে, বাঁচাতে। একই রকমভাবে তোমার সামনে যদি একটা রোবট থাকে, রোবট থাকার পর যদি দেখে রোবটটা যে তোমার সামনে অনেক অগ্নিদগ্ধ হচ্ছে মানুষ, তারপর হচ্ছে অনেক ঝড় তুফান হয়েছে, বা মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ছে, বা অনেক দুর্ঘটনার মধ্যে পড়ছে, তো একটা রোবট কিন্তু এটা দেখার পর রোবটও কী করবে, ঝাঁপায়া পড়বে তোমাকে রক্ষা করতে। তুমি বলবা যে আল্লাহ, এটা কেমন হইল? রোবট একটা যন্ত্র, তার নাই কোনো জ্ঞান, শক্তি, বিবেক, বুদ্ধি। সে কিভাবে মানুষকে ঝাঁপানোর জন্য সহযোগিতার কাজ করে, একটা বিপদ দেখলেই মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে রক্ষা করতে, তখন তুমি অবাক হবা। আসলে এটা অবাক হওয়ার মতো কিছু না, কারণ এটাই বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানরা যে আবিষ্কারটা করছে, একটা রোবট একটা উদ্দীপনা সাড়া দিবে, অর্থাৎ কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, রোবট সেটা ফিল করে উদ্ধার কাজ শুরু করবে। কারণ এরকম বলবা সেটা তো হচ্ছে মানুষের মধ্যে, হয়তো রোবটের মধ্যে হওয়া সম্ভব না, রোবটের মধ্যে কোনো মন নাই, রোবটের মধ্যে কোনো প্রাণ নাই। কিন্তু এটা কেমনে সম্ভব? আসলে হ্যাঁ, এটা সম্ভব, এটা প্রযুক্তির মাধ্যমে সম্ভব। রোবট ভালো কোনটা, খারাপ কোনটা বুঝতে পারে, কোনটা রাইট কোনটা রং, এটা বুঝে কাজ করতে পারে। সেই রকমভাবে একটা বিষয় বা প্রযুক্তি বা সফটওয়্যার রোবটের মধ্যে সেট করে দেওয়া হচ্ছে বা রোবট যখন দেখে তার সামনে একটা অপ্রতিরোধ্য কোনো কাজ ঘটতেছে, কোনো দুর্ঘটনা ঘটতেছে, এটা বুঝতে পারে যখন রোবট, তখন নিজ থেকেই রোবট ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রক্ষা করতে বা উদ্ধার কাজ শুরু করতে। এটা বিজ্ঞানীদের একটা আবিষ্কার, আর এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক উদাহরণ। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম? থ্যাংক ইউ। বাকিরা রেসপন্স করো, বাকিরা কথা বলো। বুঝতে পারছি। ইতি বড়ুয়া, ফাতেমা, হাফসামিনা, ঝুমা, মাইমুনা, অর্পিতা, তোমরা একটু কথা বলো, তোমরা কি বুঝতেছো? ওকে, তোমাদের রেসপন্স কিন্তু একবারই কম পাচ্ছে আমি। তোমাদের কিন্তু ভালো করে কথা বলতে হবে, তোমরা কিন্তু চুপচাপ হয়ে আসছো ক্লাসে। মনে রাখবা, এটা কিন্তু রেসপন্সের ক্লাস, চুপচাপ থাকার ক্লাস না। আচ্ছা, এবার দেখো পরবর্তী, এটা আমাদের শেষ। মাদ্রাসা বোর্ড 2018 সালের প্রশ্ন। অ্যাকচুয়েটর কি?
তো এটা আমাদের নতুন একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। আমরা শুরু করি, উত্তরটা কি হতে পারে। অ্যাকচুয়েটর হলো রোবটের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার ও নড়াচড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ পদ্ধতি। অ্যাকচুয়েটর আসলে রোবটের মধ্যে কাজ করে। রোবট তার হাত পা নাড়াবে, চলাফেরা করবে। এই হাত পা নাড়ানো চলাফেরা করার জন্য একটা মোটর আছে, বৈদ্যুতিক মোটর। সেই মোটর চলে, সেই মোটরটা চললে রোবট সামনে যায়, পিছনে যায়, হাত পা নাড়াচড়া করে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে আমার অ্যাকচুয়েটর। আমাদের যেমন হাত পা নাড়াচাড়া করার জন্য বা চলাফেরা করার জন্য নিউরন কাজ করে, মস্তিষ্কের নিউরন যখন সিগন্যাল দেয় আমার হাতটা ডান দিকে নেই, বাম দিকে নেই, হাঁটাচলা করি, লাফ দিই, ঝাঁপ দিই, এগুলো ইত্যাদি করি। কিন্তু রোবটের মধ্যে তো নিউরন নাই। তো রোবটের মধ্যে আছে কি, বৈদ্যুতিক মোটর। সেই মোটরের সমন্বয়ে রোবটটা কী করে, তার হাত পা নড়াচড়া করে বা চলাফেরা করে, ইটিসি। এটা হচ্ছে অ্যাকচুয়েটরের বিষয়। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, এরপর ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করে দিয়েছে। ই কমার্সটা বিজনেসকে সহজ করছে, এটা আমরা ব্যাখ্যা করতে, এটা আমরা সবাই জানি। ই কমার্স হচ্ছে কি অনলাইন বিজনেস, যেটাকে আমরা বলতে পারি। তো দেখি কীভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো বলতেছে ই কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা। খাদিজা জয়েন করছো ক্লাসে, অনেকদিন পর আসছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম খাদিজা জয়েন করছো। খাদিজা একটু আমাকে জানাও তুমি কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু কথা বলতে পারলে ভালো হইতো। তুমি কি দেখতে পাচ্ছ, ভালো করে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা তোমার কথা শুনতে পাই নাই। আচ্ছা, যাই হোক, দেখো তো যেটা বলতেছিলাম, আমরা জানি যে আমাদের ই কমার্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো পণ্য ক্রয়, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করে থাকি। তো বর্তমানে ই কমার্স প্রযুক্তির মাধ্যমে মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সকল পণ্যই ক্রয় বিক্রয় করা হচ্ছে। ফলে মানুষ ঘরে বসে কেনাকাটা করার সুযোগ পাচ্ছে এবং কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত নানা কাজও করতে পারছে। একই স্থানে বসেই পণ্য ক্রয় করে, বিক্রয় করে, লেনদেনের সব কাজই সম্ভব হচ্ছে। মোট কথা, সময় ও শ্রম কমিয়ে ই কমার্সের ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে। তুমি দেখবা যে তুমি একটা বিজনেস করতে চাচ্ছ সশরীরে। তো তোমাকে সাপোজ ঢাকায় আসতে হবে, একটা দোকান দিতে হবে, তারপরে তুমি মালসামানা কিনবা, বিক্রি করবা, লাভবান হবা। তো তুমি চাইলে ঢাকা না এসেও কিন্তু বিজনেসটা করতে পারো তুমি তোমার স্থান থেকে। অনলাইনে একটা ওয়েবসাইট খোলো, একটা পেজ খোলো, আর তোমার যে পণ্যগুলো আছে সেগুলো তুমি অর্ডার করো বলতে কালেকশন করার পর সেগুলো তুমি ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে বা পেজের মধ্যে দাও, সবাই দেখার সুযোগ পাক, সবাই অনলাইনে অর্ডার করুক এবং খুব সহজেই তোমার থেকে প্রোডাক্টগুলো সেল করে নিয়ে যাক। এটা কিন্তু সবচেয়ে সহজ সিস্টেম। রুদ্র আসু কি ক্লাসে? হ্যাঁ, তো হ্যাঁ, রুদ্র মোটামুটি একটা অনলাইন পেজ খুলছিল টি শার্টে। তোমরা চাইলে ওটা একটু সার্চ করে দেখতে পারো। ও সুন্দরভাবে এটা তৈরি করছে এবং ও কয়েকটা ফ্রেন্ড মিলে এটা কাজ শুরু করছে সুন্দরভাবে। টি শার্ট, তারপর হচ্ছে ডিজাইনওয়ালা অনেক কিছুই বিক্রি করে, তোমরা চাইলে দেখতে পারো। তো এরকমই, তো আমরা যদি চেষ্টা করি যে আমাদের ঘরে বসে থেকে এই কাজগুলো করতে পারি, আমাদের বাইরে যেতে হয় না, তেমন এত পরিশ্রম করতে হয় না, এত জনশক্তি লাগে না, নিজেই একটু টুকটাক কাজ করে অনলাইনের মাধ্যমে শেয়ার করে, ডিজাইন করে আমরা ক্রেতাদের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো করতে পারি, উপস্থাপন করতে পারি। ক্রেতাদের যদি ভালো লাগে অবশ্যই তারা কী করবে, এটা গ্রহণ করবে। আর এর ফলে কী হবে, অর্ডার করার পর আমাদের এই পণ্যগুলো কিন্তু আমাদের হোম ডেলিভারি একটা সিস্টেম আছে, সেখানে সেই মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছা যাবে। কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, একবারে সময়ও সেভ হবে এবং কি আমাদের কষ্ট বা পরিশ্রম সবই কম হবে। তার মানে ই কমার্স সিস্টেমটা আমাদের পুরো বিজনেসটাকে আরও সহজ করে দিয়েছে। আগে যেরকম বিজনেস করতে অনেক কষ্ট হইতো, অনেক পরিশ্রম হইতো, অনেক খাটতে হইতো, এখন আর এত খাটতে হয় না, জাস্ট টেকনিক্যালি কাজ করলেই হয়ে যায়। সবাই কি কথাগুলো বুঝতে পারছো? একটু আমাকে জানাইও। ওকে, তো এটাই আর কি ই কমার্সের একটা সুবিধা। ই কমার্সের মাধ্যমে আমরা খুব সহজেই বিজনেস করতে পারি এবং বিজনেসের মাধ্যমে আমাদের কি লাভবানও হতে পারি। সোহানের কি নেট সমস্যা ছিল নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল? ও কারেন্ট চলে গিয়েছিল।
আচ্ছা, জয়েন করছো, খুশি হলাম। দেখো নেক্সট, মাদ্রাসা বোর্ড 18 সালে আসা প্রশ্ন। পরবর্তী, হ্যান্ড জিওমেট্রি কি? হ্যান্ড জিওমেট্রি কি, এটা আমরা নতুন দেখতেছি। তো দেখি এর উত্তরটা কি আছে। তো এখানে বলতেছে আমাদের, মানুষের হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস ও আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। আসলে এই হ্যান্ড জিওমেট্রি একটা বায়োমেট্রিক্সের একটা উদাহরণ। আমরা বায়োমেট্রিক্সটা জানি দুইভাবে মানুষকে শনাক্ত করা হয়। তো এর মধ্যে হ্যান্ড জিওমেট্রিক্স কি আছে, একটা অংশ। তো হ্যান্ড মানে হাত, জিওমেট্রি মানে হচ্ছে ম্যাট্রিক্স, বায়োমেট্রিক্স এরকম আর কি। তো মানুষের হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস, আঙ্গুলের দৈর্ঘ্য, এগুলোর মাধ্যমে মানুষকে শনাক্ত করে, এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রির একটা অংশ। সবাইকে বুঝতে পারছো এতটুকু? তোমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এরপরে নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি। মানে প্রযুক্তির উন্নয়ন ঘটছে কিন্তু অপরাধ, যেটা মানুষ অপরাধ করে সেটা কিন্তু কমানো যায়নি। তো দেখি এটা ঠিক। বর্তমান বিশ্বে নিরাপত্তা ও অপরাধ প্রবণতা রোধে নানা প্রযুক্তি আবিষ্কার ঘটলেও এক শ্রেণীর নীতিহীন মানুষের কারণে অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব হচ্ছে না। দিন দিন প্রযুক্তি উন্নয়ন ঘটতেছে, নিরাপত্তার জন্য অনেক প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, কিন্তু অপরাধ কমানো যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না। আসলে কিছু নিচু প্রকৃতির মানুষ আছে, তারা কিন্তু এরকম কাজ করেই থাকে। তো এই শ্রেণীর মানুষেরা এসব প্রযুক্তির অপব্যবহার করে অথবা গোপন বিষয়গুলোকে প্রকাশ করে অপরাধ প্রবণতাকে উস্কিয়ে দিচ্ছে। সর্বোপরি শুধু প্রযুক্তি ব্যবহার করেই অপরাধ দমন সম্ভব নয়, এর সাথে মূল্যবোধও বাড়াতে হবে। অর্থাৎ শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করে অপরাধ কমানো যাবে না, মানুষের বিবেকটাকে জাগ্রত করতে হবে, মানুষকে সৎ হইতে হবে, তাহলে কি করা যাবে, এই অপরাধগুলো কমানো যাবে। এ কারণে প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি। অর্থাৎ আমরা যদি চাই শুধু প্রযুক্তি উন্নয়ন করেই মানুষকে কী করবো, ঠেকা দিব, অপরাধ একবার নাই করে দিব, এটা সম্ভব না। প্রযুক্তি উন্নয়ন করবা কতটুকু, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো তো হবে, এগুলো হচ্ছে মানুষের নৈতিক অবক্ষয়ের বিষয়। নৈতিকতা যদি মানুষের না থাকে, মানুষের যদি একটা দায়িত্ববোধ না থাকে, মানুষের যে নৈতিক আচরণ বা মূল্যবোধ বা মানুষের একটা যে আত্মসম্মান বোধ আছে বা মানুষের একটা গুরুত্ব আছে, সেটা যদি মানুষের মধ্যে জাগ্রত না হয়, যতই প্রযুক্তির আবিষ্কার ঘটো না কেন, এই অপরাধ কিন্তু কখনোই থামানো যাবে না। এটাই হচ্ছে সেই ব্যাখ্যা। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্ত আমাদের স্পেশাল ক্লাসের এই অংশটা আমরা রেকর্ড সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসে এই মুহূর্তে আমরা এখান থেকে আবার শুরু করতেছি। মাদ্রাসা বোর্ড 18 সালে আরেকটা প্রশ্ন আসে, 3টা প্রশ্ন আসে আমাদের। দেখি কি বলছে এখানে। প্রথম প্রশ্ন, হ্যাকার কাকে বলে? এটা কিন্তু আমরা জানি, আমরা হ্যাকিং পড়ছিলাম। হ্যাকার কাকে বলে এটা এখন পড়ব। হ্যাকার কাকে বলে? হ্যাকার হচ্ছে সেই সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা অন্যের কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অনুমোদিতভাবে অধিকার নিয়ে তথ্য বা সিস্টেমের ক্ষতি সাধন করে। একটা হচ্ছে হ্যাকিং, একটা হচ্ছে হ্যাকার, দুটা কিন্তু সেম হলেও একটু ডিফারেন্ট। হ্যাকিং হচ্ছে তোমার একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইট, কোনো কম্পিউটার, কোনো মোবাইল বা কোনো একটা প্রোফাইল তোমাকে মানে চুরি করে নেওয়া হয়। এই যে চুরি করে নেওয়ার সিস্টেম, এটা হচ্ছে হ্যাকিং। সবাই হ্যাকার আর হ্যাকিংয়ের মধ্যে পার্থক্য বুঝবা। কোন একটা প্রোফাইল চুরি করে নেওয়ার সিস্টেমটাই হচ্ছে হ্যাকিং। কথা বুঝতে পারছো? রেসপন্স করো। হ্যাঁ, 2 ধরনের। আচ্ছা, এখন বলি তাহলে হ্যাকিং তো বুঝলাম, তাহলে হ্যাকারটা কি? হ্যাকারটা হচ্ছে যারা হ্যাকিং করে তারাই হ্যাকার। এক কথায় যারা হ্যাকিং করে তারাই হ্যাকার। ওকে, তার মানে হ্যাকার আর হ্যাকিং এগুলো কিন্তু আমার প্রায় সেম জিনিস, কিন্তু হ্যাকারটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন বা মানুষের সাথে সম্পর্কযুক্ত। কারণ হ্যাকিং করে কারা? মানুষরাই তো করে, তাই না? তো হ্যাকার হচ্ছে মানুষ,
আর হ্যাকিং হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে চুরি করে নেওয়া হয়। এই হচ্ছে মূল পার্থক্য। তো এখানে বলতেছে হ্যাকার হচ্ছে সে সকল মানুষ বা ব্যক্তি যারা অন্যের কম্পিউটার চুরি করে ব্যবহার করে বা ক্ষতি সাধন করে, ইটিসি। তো এখন কি বুঝতে পারছো হ্যাকিং আর হ্যাকারের মধ্যে পার্থক্য কি? সবাই একটু কথা বলো, ক্লাসে বাকিরা। ওকে, থ্যাংক ইউ। যারা কথা বলতেছে না চুপচাপ আছো, আমি আশা করব রেসপন্স করো ভালো করে। এবার 2 নাম্বার, মহাকাশ আজ আর অজানা নয়, ব্যাখ্যা করো। এটা আমরা জানি প্রযুক্তির মাধ্যমে এটা হয়েছে। হ্যাঁ, তো দেখি কি বলছে এখানে। এক সময়ের অসীম রহস্য মহাকাশ আজ, আচ্ছা, এক সময়ের অসীম রহস্য মহাকাশ আজ আর মানুষের কাছে অজানা নয়। বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের কারণে মহাকাশের অজানা রহস্যগুলো জানা যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আমরা জানতে পারতেছি বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণার ফলশ্রুতিতে। প্রযুক্তির ব্যবহার করে, এই যে কথাটা বলতেছে প্রযুক্তি ব্যবহার করে, এটাই হচ্ছে আইসিটি। ঠিক আছে, কারণ আমরা যে জানি আমাদের যেই কোটি কোটি বছর বা শত শত হাজার হাজার বছরের আগের যেই মহাকাশের গবেষণা, সেটা ছিল কি অনেকটা ক্ষুদ্র। এখনকার মহাকাশ গবেষণা অনেক বিশাল, কারণ স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে। আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। তো মানুষ চোখে যা দেখতো সেটা নিয়ে গবেষণা করত। খালি চোখে একটা বিষয় দেখা আর টেলিস্কোপ দেখা আসমান জমি তফাৎ, তোমরা জানো। আগেরকার যে যুগ, সেই যুগে আমার সৌরজগৎ বলতে কি ছিল, সৌরজগৎটা আসলে কি, গ্রহ কি, উপগ্রহ কি, নক্ষত্র কি, গ্যালাক্সি কি, এগুলো আসলে আমরা তেমন বুঝতাম না বা মানুষ বুঝতো কম। তো আস্তে আস্তে মানুষ যখন প্রযুক্তি নিয়ে কাজ করে, প্রযুক্তির উন্নয়ন ঘটতে পারে আর প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে, এক এক সময় মানুষ এখন সবই জানে। এখন জানে সৌরজগৎ কি, গ্রহ কি, উপগ্রহ কি, গ্যালাক্সি কি, নক্ষত্র কি, এগুলো সবই মানুষের জানা। কিন্তু আগেরকার যুগে এগুলো মানুষ কিছু বুঝতোই না। এগুলো আসলে অনেকের কাছে কল্পনা ছিল বা মানুষ চিন্তা করতে এগুলো কি আসলে হইতে পারে কিনা। আর হচ্ছে তোমার মানুষের যে ওই পৃথিবী থেকে চন্দ্রে ভ্রমণ, এটাকে মানুষ কখনো কল্পনা করছে? কখনোই কল্পনা করে নাই। তো এই যে চন্দ্রে ভ্রমণ করার জন্য রকেটের আবিষ্কার, বিজ্ঞানীদের ক্লান্ত অজস্র পরিশ্রম, তো এই যে চিন্তা ভাবনা, এগুলো মানুষ কখনো কল্পনা করছে? করে নাই। তো যত যাই হোক, আমাদের এই সাফল্যের পেছনে কিন্তু প্রযুক্তির ছোঁয়া রয়েছে, প্রযুক্তির ব্যবহার রয়েছে, বিজ্ঞানীদের গবেষণার ফলশ্রুতিতে এগুলো হয়েছে। তো এটা আর কি বলতেছে যে মহাকাশের জানা অজানা যে রহস্যগুলো, সেগুলো উদ্ঘাটন হচ্ছে কিভাবে? প্রযুক্তির কল্যাণে, যন্ত্রের আবিষ্কারের ফলে, নতুন নতুন প্রযুক্তির তৈরি হওয়ার ফলে এগুলো মানুষ জানতে পারতেছে, শিখতে পারতেছে, মানুষকে একবারে বিস্মিত করতে পারতেছে, আশ্চর্য করতে পারতেছে, যেগুলো মানুষ কল্পনাও জানতো না। কথা কি বুঝতে পারছো যা বললাম? রেসপন্স করো। ওকে, তো বলতেছে যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ পৌঁছে যাচ্ছে মহাকাশের সীমানায়। মহাকাশের বিভিন্ন সূক্ষ্ম বিষয়গুলো প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে, তাই বলা যায় মহাকাশ আর অজানা নয়। এই কথাটার মূলে রয়েছে প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। ওকে, তো মোটামুটি আমরা এই ব্যাখ্যাটা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হই। পরবর্তী প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্ন। আমরা আস্তে আস্তে আমাদের এই অধ্যায়ের প্রায় অনেকাংশেই পড়ে ফেলতেছি। তো ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্নে বলতেছে আমাদের এখানে, ক্রায়োসার্জারি কি, আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তির ব্যাখ্যা করো। এটা আমরা পড়ছি। ক্রায়োসার্জারি কি, আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তিটা কি, এটা তোমরা বলো তো। আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটা আসলে কি হইতে পারে? গেস করো। এক্সিলেন্ট, ভেরি গুড, ন্যানো টেকনোলজি। এটা আমরা পড়ছি আগে। হ্যাঁ, এটা আমরা পড়ছি, এটা নিয়ে আলোচনা করতেছি না, শেষ। আচ্ছা, এরপরে যাই নেক্সট। রাজশাহী বোর্ড 17 সালে আসা প্রশ্ন, ন্যানো টেকনোলজি কি, এটাও পড়ছি, লাগবে না। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, বুঝিয়ে লেখো। এটা আমরা ব্যাখ্যা করবো এখন। হ্যাঁ, তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, বুঝিয়ে লেখো। তো চলো শুরু করি। এখানে কি বলছে আমাদের? বলতেছে তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি,
আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্যকে যথাস্থানে দ্রুততার সাথে পৌঁছে দেওয়ার প্রযুক্তি। কথাটার মিনিং বুঝবা। তথ্য প্রযুক্তির বিষয়টা হচ্ছে তথ্য বা ডাটাসমূহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ তথ্যসমূহ এক জায়গা থেকে অন্য জায়গায় যে স্থানান্তর, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আর যোগাযোগ প্রযুক্তিটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু মিসিং করতেছি, দেখো আমি একটু আবার ব্যাখ্যা করি। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্যকে যথাস্থানে দ্রুততার সহিত পৌঁছে দেওয়ার প্রযুক্তি। তা আমরা জানি তথ্য কিন্তু এক জায়গায় থাকে না, এক জায়গার তথ্য প্রয়োজনে কি হয় আরেক জায়গায় স্থানান্তরিত হয় এবং খুব দ্রুত। যেমন তোমার কাছে একটা তথ্য আছে, সে তথ্য আমাকে জানাতে চাচ্ছ, কল দিয়ে জানাবা অথবা মেসেঞ্জারে জানাবা, হোয়াটসঅ্যাপে জানাবা। এই যে একটা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাচ্ছে, এটাই হচ্ছে তথ্য যোগাযোগ, তথ্যের যোগাযোগ প্রযুক্তি। কথা কি বুঝছো? তথ্যের যোগাযোগ প্রযুক্তি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যকে স্থানান্তরিত করা বা শেয়ার করা বা নিয়ে যাওয়া, এটা হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি, তথ্যের যোগাযোগ প্রযুক্তি। এটা আমাকে জানা, কথা বুঝতে পারলা কিনা? আচ্ছা বাকিরা তোমরা কি ঘুমাচ্ছ? তোমাদের রেসপন্স আমি খুবই কম পাচ্ছি, তোমাদের আমি কথা শুনতেছি না। আচ্ছা, আর তথ্য প্রযুক্তি এটা আসলে বিষয়টা হচ্ছে তথ্যকে নিয়ে কাজ করে, তথ্যের সংরক্ষণ, সরবরাহ, তথ্যের বিশ্লেষণ, এই বিষয়টা নিয়ে যে কাজ করে তার নাম তথ্য প্রযুক্তি। তো আমাদের এখানে বলতেছে তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা আসলে ঠিক, কারণ কি আমাদের তথ্যের যদি সংগ্রহ না হইতো, বিশ্লেষণ না হইতো, তাহলে তথ্য কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারতো না। তুমি যদি একটা তথ্য না জানতা, সেই তথ্য কি আমাকে জানাতে পারতা না। যদি এরকম সাপোজ হইল যে তুমি দেখতেছো তোমার এলাকায় অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে শিলাবৃষ্টি হচ্ছে, যেটা কখনো হয় নাই, তুমি বললা স্যার আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, আপনি কোথায় আছেন? তো এই যে তথ্যটা যে তোমার কাছে ঘটছে, যদি না ঘটতো তুমি কি আমার কাছে পৌঁছাতে পারতা না। বা যদি এরকম হয় তোমার এলাকায় আগুন লাগছে, প্রচণ্ড আগুন, বলো স্যার আমাদের এলাকায় প্রচণ্ড আগুন লাগছে, আপনি কোথায় আছেন? এই যে আগুন যে লাগছে, বা তোমাদের এলাকায় ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, শিডর হচ্ছে, এই তথ্যগুলো যদি তোমার কাছে না আসতো বা না তৈরি হইতো, এগুলোকে পৌঁছাতে পারতা কারোর কাছে? পারতা না। এটাই আর কি বিষয়। তো বলতেছে তথ্য স্থানান্তর বা শেয়ার করা বর্তমান তথ্য প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য স্থানান্তরের জন্য প্রয়োজন বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো। তাই বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক। অর্থাৎ তথ্য যেমন তৈরি হয়, বিশ্লেষিত হয়, সেই তথ্যকে আমার এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। সেই বিষয়টা আমাদের একে অপরের পরিপূরক। এটাই হচ্ছে ব্যাখ্যা। তো আমাদের আজকের মতো সম্পূর্ণ লেকচারটা এখানে কমপ্লিট থাকবে। মোটামুটি আমরা চেষ্টা করলাম মোটামুটি সবাইকে বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করছো। যে কদিনে আছে আমাদের ঈদের বা রোজার, আমরা চেষ্টা করব ক্লাস কন্টিনিউ করতে ইনশাল্লাহ, ক্লাস মিস দিও না। তো সবাইকে বলতেছি সম্পূর্ণ ক্লাস ভালো করে বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস কমপ্লিট, আর চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের অফলাইনে পড়াটা গুছিয়ে পড়ানো শুরু করতে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।